হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 3 আজকে লেকচার নাম্বার 4। আজকে আমরা করব ফর্মের 3 ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সের বাংলা হচ্ছে রেয়ামিল। তো রেয়ামিল কি লেখা আছে? হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রেয়ামিল প্রস্তুত করা হয়। তাহলে রেয়ামিলের প্রস্তুতের প্রধান উদ্দেশ্য হলো হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করা। খতিয়ান হিসাব সমূহের জেরগুলো নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় কি? রেয়ামিল। তাহলে রেয়ামিল কিভাবে তৈরি করব? খতিয়ানের কি নিয়ে বলো দেখি? জের নিয়ে। অর্থাৎ এই যে আমরা যে খতিয়ান করে এই যে রেজাল্টগুলি বের করছি, এই যেমন ক্যাশের জন্য বের করছি 21,800, ক্যাপিটালের জন্য বের করছি 40,000, রেন্ট এক্সপেন্সের জন্য বের করছি 2,000। এই যে টাকাগুলি, এই জেরগুলি নিয়েই কি করা হয় বলো দেখি? রেয়ামিল তৈরি করা হয়। রেয়ামিল হিসাব চক্রে কত নাম্বার ধাপ বলো দেখি? তৃতীয় ধাপ। আর গত ক্লাসে আমরা খতিয়ান করছিলাম, খতিয়ান হিসাব চক্রে কত নাম্বার ধাপ ছিল? দ্বিতীয় ধাপ ছিল। ওকে, এবার খেয়াল করি। রেয়ামিল তৈরি করার জন্য আমরা 3টা ধাপে কাজ করব। কয়টা ধাপে কাজ করব? তিনটি। প্রথমেই হচ্ছে জাবেদা করব, জাবেদা থেকে খতিয়ান করব, এরপরে খতিয়ানের যে ব্যালেন্সগুলি পাবো ওই ব্যালেন্স নিয়ে আমরা রেয়ামিল করব। আমি আবার বলতেছি, প্রথমে জাবেদা, জাবেদার পরে খতিয়ান, যে 2টা স্টেপ হলো, এই 2টা স্টেপ ফরম্যাট 1 এবং ফরম্যাট 2 শিখাচ্ছি, এবং 3 নাম্বার স্টেপে খতিয়ানের যে রেজাল্টগুলি পাবো ওই রেজাল্টগুলো নিয়ে আমরা কি করব? রেয়ামিল তৈরি করব। এখন রেয়ামিল তৈরি করা কিন্তু খুবই সহজ। রেয়ামিল তৈরি করার জন্য কৌশল এখানে বলা আছে 3টা। এই 3টা তথ্যের বাহিরে রেয়ামিলে আর কোনো কিছুই পড়ার দরকার নাই। এই আজীবন পড়া রেয়ামিল এই 3টা তথ্য দিয়েই পড়বা। এই 3টা তথ্যের মধ্যে প্রথম লেখা আছে সকল ধরনের সম্পদ এবং ব্যয়। রেয়ামিলে কোন দিকে যাবে? ডেবিট দিকে। তাহলে সম্পদ এবং ব্যয় ডেবিট দিকে যাবে। এনে হ্রাস বৃদ্ধি পড়ার দরকার নাই। হ্রাস বৃদ্ধি নিয়ে আমরা জাবেদা করব, বাট রেয়ামিলে করার ক্ষেত্রে আমরা দেখব এটা কি সম্পদ এবং ব্যয় দুইটার মধ্যে কিনা। যদি সম্পদ এবং ব্যয় থাকে তাহলে চোখ বুঝে ডেবিট দিকে দিয়ে দেব। সকল ধরনের দায় এবং আয় রেয়ামিলে ক্রেডিট দিকে যাবে। তাহলে বুঝতে পারলাম সম্পদ এবং ব্যয় ডেবিট দিকে, আয় এবং দায় কোন দিকে? ক্রেডিট দিকে। ওকে, এবার 3 নাম্বারটা আইটেমটা খুবই গুরুত্বপূর্ণ। লেখা আছে যে সকল আইটেম মালিকানা সত্ত্বকে হ্রাস করে, মালিকানা সত্ত্ব মানে ক্যাপিটালকে হ্রাস করে, সেগুলো যাবে ডেবিট দিকে। আর যে সকল আইটেম মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে সেটা যাবে ক্রেডিট দিকে। তাহলে ডেবিট এবং ক্রেডিট দিয়ে কি কি যাবে আবার একটু বলো তো দেখি? মালিকানা সত্ত্বকে হ্রাস করলে কোন দিকে? ডেবিট দিকে যাবে। ডেবিট দিকে। আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি করলে কি কোন দিকে? ক্রেডিট দিকে যাবে। যেমন নিট লাভ মালিকানা সত্ত্বকে বাড়ায় না কমায় বলো দেখি? লাভ হলে আমরা ক্যাপিটালের সাথে যোগ করি না বিয়োগ করি? যোগ করি। যোগ করি। তার মানে কি রেয়ামিলে কি ডেবিট দিকে যাবে না ক্রেডিট দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। ক্রেডিট দিকে। আর যদি নেট লস হয় তাহলে সেটা আমরা কি করব? ডেবিট দিকে দিব। ডেবিট ওকে, দিকে। বলো তো দেখি উত্তোলন যদি করে, উত্তোলন রেয়ামিলে ডেবিট দিকে যায় না ক্রেডিট দিকে যায়? উত্তোলন মালিকানা সত্ত্ব কমায় না বাড়ায়? কমায়। কমায়। এর জন্য রেয়ামিলে কোন দিকে দিব? ডেবিট দিকে দিব। ডেবিট দিকে। আবার অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন মালিকানা সত্ত্ব মানে ক্যাপিটালকে বাড়ায় না কমায়? বাড়ায়। বাড়ায়। রেয়ামিলে দিব কোন দিকে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। তাহলে এই যে 3টা কথা বললাম, এই 3টা কথা যদি মাথায় রাখতে পারো তাহলে রেয়ামিলের সব আইটেমগুলি তুমি পারবে। তাহলে আইটেম 3টা আবার পড়তেছি। সকল ধরনের সম্পদ এবং ব্যয় রেয়ামিলের ডেবিট দিকে যাবে, সকল ধরনের দায় এবং আয় রেয়ামিলের ক্রেডিট দিকে যাবে। আর যে সমস্ত আইটেমগুলি মালিকানা সত্ত্ব কি করে বলো দেখি? হ্রাস করে, তার ডেবিট সেগুলো দিকে। ডেবিট আর দিকে। বৃদ্ধি পেলে কোন দিকে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। ওকে, এবার রেয়ামিলের ছক আমরা দেখব। রেয়ামিলের ছক আর জাবেদার ছকটা সেম। জাবেদার ক্ষেত্রে আমরা 5টা পড়ছিলাম, রেয়ামিলের ক্ষেত্রে আমরা 5টা। পরিবর্তন আছে, জাবেদার ক্ষেত্রে হয় ডেট আর রেয়ামিলের ক্ষেত্রে এখানে হয় সিরিয়াল নাম্বার। এই জন্য এসএল মানে কি? সিরিয়াল নাম্বার, এরপরে অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই হচ্ছে রেয়ামিলের ছক। তাহলে জাবেদা এবং রেয়ামিলের ছকটা সেম। জাবেদার মধ্যে ডেট হয় আর রেয়ামিলের মধ্যে কি হয়? সিরিয়াল নাম্বার হয়। ওকে, এখন এই জাবেদা এই খতিয়ান রেয়ামিল করার জন্য প্রথমে লিখতে হবে নেম অফ কোম্পানি, ট্রায়াল ব্যালেন্স, এবং মনে রাখতে হবে ট্রায়াল ব্যালেন্সটা করা হয় 1 দিনের জন্য। তা কোন দিন? বছর শেষের দিন। তাহলে ধরো বছর শেষের দিনের জন্য জাবেদা আমরা ডেটটা লিখবো অ্যাজ অ্যাট।
31 ডিসেম্বর 2000 যা থাকবে তাই দিব। তাহলে রেয়ামিলের উপর আমরা তিনটা জিনিস লিখব। প্রথমে নেম অফ কোম্পানি, ট্রায়াল ব্যালেন্স এবং বছরের শেষের দিন বা প্রশ্নের যে ডেট থাকবে ওই ডেট, এবং রেয়ামিলের শখ হচ্ছে 5টা। তাহলে রেয়ামিল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করা শেষ। এখন আমরা একটা অঙ্ক করব। দেখো প্রবলেম 1 নম্বর প্রশ্নটা, এটা 2018 সালে অ্যাকাউন্টিং এসেছিল। এখানে প্রশ্নে বলা আছে যে প্রিপেয়ার এ কারেক্ট অ্যান্ড গুড ফর্ম অফ রেয়ামিল। তাহলে কারেক্ট অ্যান্ড গুড ফর্ম অফ রেয়ামিল অর্থাৎ এখানে আমাদের যে আইটেমগুলি দেওয়া আছে এই আইটেমগুলির মধ্যে কিছু ভুল আছে, আবার কিছু কি আছে সঠিক আছে। যেগুলো ভুল আছে ভুলগুলি সঠিক করতে হয়, সঠিকগুলো তো সঠিক আছে। যেমন এখানে আমাদের প্রথমে লেখা আছে ড্রয়িং। অর্থাৎ কি ড্রয়িং মালিকানা সূত্রে কমায় না বাড়ায়? কমায়। ড্রয়িং মানে উত্তোলন, উত্তোলন মালিকানা সূত্রে কমায়। আমরা জানি মালিকানা সূত্রে কমালে রেয়ামিলে কোন দিকে যায়? ডেবিট দিকে। কিন্তু এটা ভুলে ক্রেডিট দিকে দিয়ে আছে। তাহলে এটা আমরা কোন দিকে দিব অঙ্ক করার সময়? ডেবিট দিকে দিব। ডেবিট দিকে দিব। যেমন ক্যাপিটাল, ক্যাপিটাল মানে মূলধন, মূলধন মালিকানা সূত্রে বাড়ায়, বাড়াইলে কোন দিকে? ক্রেডিট দিকে। তাহলে ক্যাপিটাল ঠিক আছে। এবার সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ একটা আয়, আয় রেভিনিউ কোন দিকে দিই? ক্রেডিট দিকে। তাহলে ঠিক আছে। স্যালারি এক্সপেন্স ব্যয়, আমরা জানি সকল ধরনের ব্যয় কোন দিকে যায়? ডেবিট দিকে। ডেবিট দিকে। আনআর্নড রেভিনিউ এর মানে হচ্ছে অনুপার্জিত আয়, যেটাকে আমরা আগে জানতাম অগ্রিম আয়। তাহলে অনুপার্জিত আয় বা অগ্রিম আয় এটা কি সম্পদ না দায় বলো তো দেখি? দায়। দায়। গুড। মনে রাখবেন আনআর্নড রেভিনিউ মানে অনুপার্জিত আয়, মানে অনুপার্জিত আয় কি? যে আয়টা এখনো অর্জিত হয় নাই, তার মানে সেবা না দিয়ে আমি টাকা নিছি, এটার একটা দায়। আর দায় রেয়ামিলে কোন দিকে যায়? ক্রেডিট দিকে। কিন্তু এটা ভুলে ডেবিট দিকে দিয়ে আছে। অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদার, সম্পদ না দায় বলো তো দেখি? দায়। দায় কোন দিকে যায়? ক্রেডিট দিকে। এটা ঠিক আছে। রেন্ট এক্সপেন্স এটা কোন দিকে যাবে? ডেবিট দিকে হবে। এটা ক্রেডিট দিকে আছে, ভুল আছে। প্রিপেড ইন্স্যুরেন্স এটা কি সম্পদ দায় বলো তো দেখি? সম্পদ। সম্পদ। সম্পদ রেয়ামিলে ডেবিট দিকে আসে কিন্তু ভুলে ক্রেডিট দিকে দিয়ে আছে। ক্যাশ একটা সম্পদ, সম্পদ কোন দিকে আসবে? ডেবিট দিকে। ডেবিট দিকে। তাহলে দেখছেন আমরা কিছু ভুল পাইলাম আর কিছু কি পাইলাম সঠিক পাইলাম। তাহলে ভুলগুলি ঠিক করবো আর ঠিকগুলি তো আছেই। তাহলে এর উপর ভিত্তি করে আমরা একটা রেয়ামিল করব। ঠিক আছে? তাহলে 1 নম্বর অঙ্কটা আসেন আমরা একটু দেখাই। তাহলে রেয়ামিলের সবকটা একটু বলেন যদি কি সবাই? 5টা। 5টি। প্রথমেই আমরা সিরিয়াল নাম্বার, অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স, ডেবিটটা ক্রেডিট টাকা, এখানে সবসময় দিবেন কি রেফারেন্স, মাঝখানে থাকবে সবসময় রেফারেন্স। তাহলে প্রথমে প্রতিষ্ঠান নাম লিখছি ট্রায়াল ব্যালেন্স, আর এখানে লিখতে হবে অ্যাজ অ্যাট 31 ডিসেম্বর, এখানে লেখা আছে 2018, এজন্য এখানে 2018। এবং সিরিয়াল নাম্বার প্রথমে দিব 1 ইংলিশে লিখবেন, এরপর 2 3 4 এরকম যে করা হয় প্রত্যেকটা সিরিয়াল দেব। তাহলে প্রথমে রেয়ামিল কোন দিকে আসবে বলো তো দেখি? ডেবিট দিকে। ডেবিট দিকে। তাহলে আমরা ডেবিট দিকে দিয়ে 4500। ক্যাপিটাল কোন দিকে আসবে? ক্রেডিট দিকে। সার্ভিস রেভিনিউ? ক্রেডিট দিকে। স্যালারি এক্সপেন্স? ডেবিট। আনআর্নড রেভিনিউ? ক্রেডিট। ক্রেডিট অ্যাকাউন্টস দিকে। পেয়েবল? ক্রেডিট। রেন্ট এক্সপেন্স? ডেবিট। প্রিপেড ইন্স্যুরেন্স? ডেবিট। ডেবিট। ক্যাশ? ডেবিট। তাহলে এই যে যা যা বলেন এগুলা সম্পূর্ণ আমরা যা যা বলছেন এগুলা সব দিছি। এন্ড এই পাশে যোগফল 45800, এই পাশে যোগফল কি 45800। মনে রাখবেন সবসময় রেয়ামিলের ডেবিট এবং ক্রেডিট পাশের দুই ঘরের টাকা কি হবে? যোগফল সমান। যদি সমান হয় তাহলে আপনার এই রেয়ামিল হয়েছে, আর যদি অসমান হয় তাহলে রেয়ামিলটার মধ্যে কোনো ভুল আছে। তবে কথা হচ্ছে কিছু কিছু অঙ্কে সব কিছু ঠিকঠাক আছে, ডেবিটও ঠিকঠাক আছে, ক্রেডিটও ঠিকঠাক আছে, কিন্তু কিছু কিছু অঙ্কে দেখবেন যোগফল কম পড়ছে, ডেবিট পাশে কম পড়া পারে, ক্রেডিট পাশে কম পড়া পারে। যদি সব আইটেম ঠিকঠাক থাকার পরেও যদি রেয়ামিল না মেলে তাহলে সেক্ষেত্রে আমাদের অনিশ্চিত হিসাব দিয়ে মিলাইতে হবে। কি দিয়ে বলো তো দেখি? অনিশ্চিত। অনিশ্চিত। এখন অনিশ্চিত ইংলিশে জানতে হবে। অনিশ্চিত ইংলিশ হলো সাসপেন্স, SUSPENS, সাসপেন্স অ্যাকাউন্ট। তাহলে এই সাসপেন্স অ্যাকাউন্ট নামে যত টাকা যে দিকে কম পড়বে
ওই সাসপেন্স অ্যাকাউন্টে অত টাকায় ওই দিকে আসবে, দুই পাশে যোগফলটা কি তখন সমান হয়ে যাবে। মনে থাকবে? জি স্যার। তার মানে এই না যে আপনি ভুলে একটা ডেবিট একটা ক্রেডিট পাশে দিচ্ছেন, আপনি মিলে নাই, আপনি সুন্দর করে সাসপেন্স অ্যাকাউন্টে অঙ্ক মিলে দিয়ে আসলেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে নাম্বার পাবেন না। কথা কি বুঝতে পারছি? জি স্যার। আপনাকে সবগুলো ঠিকঠাক থাকার সত্ত্বেও যদি না মিলে তাহলে সেক্ষেত্রে সাসপেন্স অ্যাকাউন্ট, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সাসপেন্স অ্যাকাউন্টে মিলাইলেও অঙ্ক নাম্বার পাবেন না। তাহলে 1 নম্বর অঙ্কটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে, এবার প্রবলেম 2 নম্বর অঙ্কটা, আমরা প্রবলেম 2 নম্বর অঙ্কটা একটু পরে আসি। হ্যাঁ, প্রবলেম 3 নম্বর অঙ্কটা একটু দেখাই। দেখেন, প্রবলেম 3 নম্বর অঙ্কে প্রশ্ন বলছে প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স বাই দ্য ফিল আপ ইন দ্য মিসিং অ্যামাউন্ট অফ ক্যাশ। মানে ট্রায়াল ব্যালেন্স করতে বলছে এবং ক্যাশের যে অ্যামাউন্ট, এই যে ক্যাশের যে হোয়াট চিহ্নটা আছে, এই হোয়াটের টাকাটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো কোনো সমস্যা নাই, আমরা টাকা বের করব, কোনো সমস্যা নাই। ক্যাশ বলতে দেওয়া কোন দিকে আসে? ডেবিট দিকে। ডেবিট দিকে। তাহলে মনে রাখবা যে এই অঙ্কের ডেবিট দিকে টাকাটা কম পড়বে। যত টাকা কম পড়বে অত টাকার নাম হচ্ছে কার টাকা বলো দেখি? ক্যাশের টাকা। সিম্পল কথা, এর বাইরে আর কোনো কথা নাই। আসি প্রত্যেকটা আইটেম আমরা একটু পড়ি, শোনো। আমাকে ডেবিট বা ক্রেডিট বলা দরকার নাই, ঠিক আছে? কারণ আপনারা জানেন সম্পদ এবং ব্যয় ডেবিট, আয় এবং দায় কি ক্রেডিট। মালিকানা সত্ত্বটা বাড়াইলে ক্রেডিট, কমাইলে কি ডেবিট, এগুলো আপনারা সবাই জানেন, ডেবিট ক্রেডিট। কিন্তু আমাকে বলতে হবে সম্পদ, দায়, আয়, ব্যয় মালিকানা সত্ত্বটা বাড়াইছে নাকি মালিকানা সত্ত্বটা কমাইছে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। ডেবিট ক্রেডিট বলার দরকার নাই, ডেবিট ক্রেডিট আপনারা জানেন। এখন আমাকে বলেন অ্যাকাউন্ট রিসিভেবল কি, বলেন তো দেখি? দায়। ডেবিট দেনা ক্রেডিট বিল। বলতে হবে না, ডেবিট ক্রেডিট বলা দরকার নেই। অ্যাকাউন্ট রিসিভ মানে কি? সম্পদ নাকি? সম্পদ। সম্পদ, দায়, আয়, ব্যয় মালিকানা সত্ত্বে বাড়াইছে না কমাইছে এটা বললে হবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কি? সম্পদ। সম্পদ। আর আপনারা সম্পদ কি জানেন? বাড়লে ডেবিট। না, বাড়া কমা নাই, রেয়ামিলের মধ্যে বাড়া কমা নাই, সম্পদ হলেই ডেবিট, ঠিক আছে? তাহলে জি বলতে স্যার। অ্যাকাউন্ট রিসিভেবল একটা সম্পদ, আর সম্পদ রেয়ামিলে কোন দিকে যায়? ডেবিট ডেবিট দিকে। দিকে। ডেবিট দিকে। অ্যাকাউন্টস পেয়েবল কি, বলেন তো দেখি? দায়। 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 দায় রেয়ামিলে কোন দিকে যায়? ক্রেডিট ক্রেডিট দিকে। দিকে। ক্যাশ একটা সম্পদ, সম্পদ কোন দিকে যায়? ডেবিট দিকে। কিন্তু প্রাথমিক অবস্থায় সম্পদে কোনো টাকা আপনি বসাতে পারবেন না, সব কিছু করার পরে তারপর ক্যাশের টাকা বসাবো। ইকুইপমেন্ট কি, বলেন তো দেখি? সম্পদ। সম্পদ। রেন্ট এক্সপেন্স, ব্যয়। এক্সপেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্স, ব্যয়। সম্পদ। হ্যাঁ ব্যয় ব্যয়। ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা ব্যয়, কিন্তু ঠিক প্রিপেইড আছে স্যার। ইন্টারেস্ট হচ্ছে সম্পদ, ঠিক আছে? ভুল জি স্যার। করলে এটা নিয়ে টেনশন করার কোনো কারণে, ভুল হলে আমি আছি, ভুল না হলে আপনি শিখবেন কই থেকে। নোটস পেয়েবল কি, বলেন তো দেখি সবাই? দায়। দায়। মনে রাখবেন সবসময় সকল ধরনের পেয়েবল দায় মনে থাকবে, জি স্যার। জি আর স্যার। সকল ধরনের রিসিভেবল হবে সম্পদ। লিখে রাখেন খাতার মধ্যে, সকল ধরনের পেয়েবল দায়, সকল ধরনের রিসিভেবল সম্পদ, মনে থাকবে? তারপর রিসিভেবল দেখলে আপনি কি মনে করবেন? এটা সম্পদ। আর পেয়েবল দেখলে কি মনে সম্পদ। করবেন? দায়। দায়। এবার বলেন প্রিপেইড ইন্স্যুরেন্স কি? সম্পদ। 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 ইউটিলিটি এক্সপেন্স, দায়। ব্যয়। ব্যয়। ইউটিলিটি এক্সপেন্স লেখাই আছে ব্যয়। সার্ভিস রেভিনিউ কি? আয়। হ্যাঁ। ড্রয়িং মালিকানা সত্ত্বে কমায় না বাড়ায়? কমায়। কমায়। তার মানে কি? ডেবিট। 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 ক্যাপিটাল মালিকানা সত্ত্বে কমায় না বাড়ায়? বাড়ায়। বাড়ায়। তার মানে কি? ক্রেডিট। 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 স্যালারি এক্সপেন্স, ব্যয়। 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 আর স্যালারি পেয়েবল, পেয়েবল থাকলে কি হয়? দায়। দায়। দায় হয়। তাহলে স্যালারি এক্সপেন্সটা ডেবিট দিকে, স্যালারি পেয়েবলটা কোন দিকে? ক্রেডিট দিকে। ক্রেডিট তাহলে দিকে। এখানে ডেবিট এবং ক্রেডিট পাশে সবগুলো টাকা আপনাকে বসাতে পারবেন। জি স্যার। এবার আসেন ক্যাশের টাকাটা বের করে দেই। এই যে 3 নম্বর অঙ্কটা, এই ক্যাশের এই টাকাটা বাদে যে টাকাগুলো আছে ডেবিট এবং ক্রেডিট পাশে সব টাকা আমরা দিব। আমরা যেহেতু ডেবিট দিকে টাকাটা হোয়াট আছে, এর জন্য আমরা আগে ক্রেডিট দিকে যোগফল করব। তো ক্রেডিট দিকে যোগফল দেখছে 3,48,000। এখান থেকে আমাদের এই পাশে যে টাকাগুলো আছে সব টাকা আমরা বাদ দিব। বাদ দিয়ে যে টাকা হবে এই টাকাটা হচ্ছে কার টাকা? ক্যাশের টাকাটা, ঠিক আছে? এবং ক্যাশের এখানে ব্র্যাকেট একটু লিখে দিবেন
বিএফ বিএফ কথাটার মানে হচ্ছে ব্যালেন্সিং ফিগার, অর্থাৎ পার্থক্য। ঠিক আছে? জি স্যার। তাহলে 3 নাম্বার অঙ্কটা নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমার সাথে কথা বলতে স্যার পারেন। আবার হ্যাঁ, একটু বুঝাবেন আমি বুঝিনি। ওকে, আমি আবার বলতেছি। আমাদের ক্যাশের টাকাটা হোয়াট কি ডিবিট দিকে ছিল না ক্রেডিট দিকে ছিল? ডিবিট দিকে ছিল। তাহলে ডিবিট দিকে ডেবিট দিকে। টাকাটা কম পড়বে। এখন তাহলে যোগ করবো কি, আগে ক্রেডিট দিকে টাকা যোগ করবো। এই ক্রেডিট দিকে টাকার যোগফল 3,48,000। এইটাও ডিবিট দিকে আমরা 3,48,000 টাকা বসাবো। এই 3,48,000 টাকা থেকে আমরা যে টাকা দিছি সম্পূর্ণ টাকা বিয়োগ করব। বিয়োগ করার পর যে টাকা হবে ওই টাকাটাই কার টাকা? ক্যাশের টাকা। ক্যাশের টাকা। এবং এখানে ক্যাশের এখানে ব্র্যাকেটে লিখবো বিএফ। বিএফ মানে কি? ব্যালেন্স ইন ফিগার, অর্থাৎ উভয় পাশে কি পার্থক্য। ঠিক আছে? জি জি স্যার। স্যার। ওকে, 3 নাম্বার প্রশ্নটা ভালো করে দেখেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে আমার সাথে কথা বলেন। নাই স্যার। নাই তাহলে স্যার। এরপরে আমাকে আর ডিবিট ক্রেডিট বলার কোনো দরকার হবে না। ঠিক আছে? শুধুমাত্র সম্পদ ব্যয়, আয় ব্যয়, মালিকানা সত্ত্ব বাড়ছে না কমছে না বললেই হবে। 3 নাম্বার প্রশ্নে খুব অঙ্ক হচ্ছে যে 4 নাম্বারটা, এখানেও ক্যাশের কি হোয়াট। তাহলে ক্যাশেরটা কি বের করা পারবো? জি স্যার। কিন্তু আমার জি কিছু স্যার। বলেন, অ্যাকাউন্ট রিসিভেবল কি? সম্পদ। ক্যাশ তো সম্পদ জানি। গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স ব্যয়। 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 নোটস পেয়েবল দায়। সার্ভিস রেভিনিউ আয়। আয়। মনে রাখবেন সকল ধরনের রেভিনিউ আয়, সকল ধরনের এক্সপেন্স ব্যয়, সকল ধরনের রিসিভেবল সম্পদ, সকল ধরনের পেয়েবল হচ্ছে দায়। এখানে কিন্তু কিছু কিছু শর্টকাট টেকনিক কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, বলতে অ্যাকাউন্টস পেয়েবল কি? দায়। দায়। পেমেন্ট কি? সম্পদ। প্রিপেয়ার ইন্স্যুরেন্স এক্সপেন্স। ব্যয়। প্রিপেয়ার ব্যয়। ইন্স্যুরেন্স। সম্পদ। সম্পদ। ক্যাপিটাল মালিকানা সম্পদ। সত্ত্ব বৃদ্ধি। মালিকানা সত্ত্ব বৃদ্ধি। এখন কি 4 নম্বর অঙ্কটা পারবো? জি স্যার। ওকে, এবার 5 নম্বর অঙ্কটা আসি, ভালো করে সবাই একটু খেয়াল করেন 5 নম্বর প্রশ্নটা। প্রশ্ন বলেছে মিস্টার রায়ান ইজ দ্য ওনার অফ রায়ান ট্রাভেল লিমিটেড। হি হ্যাজ কমপ্লিটেড দ্য ফলোইং ফিনান্সিয়াল ইনফরমেশন অফ ডিসেম্বর 2018। এখানে আমাদের কিছু তথ্য দেওয়া আছে। প্রথম লেখা আছে রেভিনিউ আর্ন 2018, অর্থাৎ 2018 সালে 2 লক্ষ টাকা আয় হয়েছে। অ্যান্ড এক্সপেন্স 2018 1,40,000। বছর 2018 সালে আয় হয়েছে 2 লাখ টাকা আর ব্যয় হয়েছে 1,40,000। তাহলে বলেন তো দেখি, আয় ব্যয় সমন্বয় করে লাভ পাবো নাকি লস পাবো? লাভ হবে না লস হবে? আয় 2 লাখ, ব্যয় 1,60,000, লাভ না লস? লাভ। লাভ। হবে। এটা বলতে এত সময় লাগে কেন? একটু মিট করে নেবার যার এখানে কথা হইতেছে। হ্যাঁ, এরপরে প্রশ্নে আমি এগুলা পরে পড়ি, কারণ এটা আমাদের প্রথম প্রশ্নটুকু করার ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে না। প্রশ্ন বলছে ডিটারমাইন দ্য মিস্টার রায়ান নিট ইনকাম ফ্রম দ্য রায়ান ট্রাভেলস লিমিটেড। নিট ইনকামটা বের করতে বলছে। তাহলে নিট ইনকামটা আমরা কিভাবে বের করলাম? আয় থেকে কি বাদ দিব বলো দেখি? ব্যয় বাদ দিব। ব্যয় বাদ দিব। তাহলে যে নিট ইনকাম সূত্র লিখছি রেভিনিউ মাইনাস কি এক্সপেন্স। রেভিনিউ মান হচ্ছে 2 লাখ, এক্সপেন্সের মান হলো 1,40,000। তাহলে পার্থক্য কত হবে? 60,000। বোঝা গেছে? জি জি স্যার। স্যার। এন্ড বলছে পরের প্রশ্নটা বলছে অ্যাসার্টেন বিগিনিং ক্যাপিটাল। বিগিনিং ক্যাপিটাল মানে কি? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনটা বের করতে বলছে। তাহলে প্রারম্ভিক মূলধন কিভাবে বের করব? প্রারম্ভিক মূলধন বের করব রেয়ামিল তৈরি করে। রেয়ামিলটা করব, করার পর বলতে দেখি ক্যাপিটাল রেয়ামিলে কোন দিকে যায়? ক্রেডিট দিকে। তাহলে এই ক্রেডিট দিকে ক্রেডিট দিকে টাকাটা কি পড়বে? কম পড়বে। আর যত টাকাটা কম সেই টাকার নামটা কি হবে? বিগিনিং। বলেন, টাকার নাম কি দিব? ক্যাপিটাল। বিগিনিং ক্যাপিটাল মানে প্রারম্ভিক মূলধন। মূলধন। কথাটা আমি আচ্ছা আবার প্রারম্ভিক মূলধন। বলতেছি, ভালো করে সবাই খেয়াল করেন। আমরা রেয়ামিল তৈরি করব। রেয়ামিল করার ক্ষেত্রে আমাদের বের করতে বলছে বিগিনিং ক্যাপিটাল। ক্যাপিটাল রেয়ামিলে কোন দিকে যায়? ক্রেডিট দিকে। তাহলে মনে করেন এই অঙ্কে ক্রেডিট দিকে টাকাটা কম পড়বে। যত টাকায় কম পড়বে ওই অত টাকার নামটা কি? প্রারম্ভিক মূলধন হবে। কারণ ইংলিশে বলো বিগিনিং কি ক্যাপিটাল। মানে ক্যাপিটাল। 3 নাম্বার অঙ্কের বিগিনিং জন্য ক্যাপিটাল। যেটা পাবো সেটার নাম হচ্ছে ক্যাশ। কিন্তু আর এই 4 নাম্বার অঙ্কের জন্য একটা নাম কি বলো দেখি? বিগিনিং
ক্যাপিটাল ক্যাপিটাল আসি রেয়ামিলে কোনটা কোন দিকে যাবে আপনারা বলেন। রেভিনিউ কোন দিকে যায় বলেন তো দেখি। ক্রেডিট ক্রেডিট দিকে। আর ক্রেডিট দিকে এখানে বলা দরকার নাই। অ্যাকাউন্টস পেবল কি দায় দায়। দায় ইকুইপমেন্ট ক্ষেত্রে দুইটা কথা হচ্ছে, একটা অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট 1,20,000 আর মার্কেট ভ্যালু অফ ইকুইপমেন্ট 1,60,000। এখন প্রশ্ন হচ্ছে ইকুইপমেন্ট কি দুইটা নিব নাকি একটা নিব, আর নিলে কোনটা। প্রথম কথা হলো ইকুইপমেন্টের দুইটা ভ্যালু দেওয়া আছে, একটা অরিজিনাল কস্ট প্রাইস মানে কি ক্রয় মূল্য, আর একটা হলো কি মার্কেট প্রাইস মানে বাজার মূল্য। আমরা ইসের একটা রুলস আমরা পড়ছিলাম, বড় যদি খি সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে আমরা কোন মানটা নিতাম, বেশিটা না কমটা নিতাম। সমাপনী মজুত পণ্য যখন দুইটা মূল্য থাকে তখন কোনটা নিতাম আমরা, বড়টা না ছোটটা। বড়টা 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 নিতেন না ছোটটা নিতেন। সমাপনী মজুত পণ্যের মধ্যে যেটা ছোট সেটাই আমরা নিতাম। এটা কোন নীতি অনুযায়ী নিতাম, হিসাব বিজ্ঞানের ঐতিহাস হিসাব বিজ্ঞানের রক্ষণশীল নীতি অনুযায়ী। হিসাব বিজ্ঞান রক্ষণশীল নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের মধ্যে দুইটা মূল্যের মধ্যে যে মূল্যটা কম সেটাই হচ্ছে সমাপনী মজুত পণ্য। ঠিক একই রকম ভাবে স্থায়ী সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে একটা নীতি আছে, তার নাম হচ্ছে ঐতিহাসিক ক্রয় মূল্য নীতি। এই ঐতিহাসিক ক্রয় মূল্য নীতি অনুযায়ী সম্পত্তি সবসময় ক্রয় মূল্যে অন্তর্ভুক্ত করতে হবে, মার্কেট প্রাইস বা সেলস প্রাইসে অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন নাই। তার মানে ইকুইপমেন্টের কি 1,60,000 টাকা দিব নাকি 1,20,000 টাকা দিব বলো তো কি। 1,20,000 1,20,000। এই 1,60,000 কোনো কাজ এই প্রশ্নের জন্য নাই। বুঝা গেছে। জি স্যার তাহলে এটা কি বললাম, হিসাব বিজ্ঞানে কি নীতি বলো দেখি, ঐতিহাসিক ক্রয় মূল্য নীতি অনুযায়ী আমরা কোন প্রাইস নেব, মার্কেট প্রাইস নাকি কস্ট প্রাইস। কস্ট প্রাইস ফার্স্ট প্রাইস এটা রেভিনিউ যাবে ডিবির দিকে, যেহেতু ইকুইপমেন্ট একটা সম্পদ। এবার নোটস পেবল কি দায় দায় এক্সপেন্স তো লেখাই আছে, এক্সপেন্স মানে ডিবির দিকে। ক্যাশ ইন হ্যান্ড সম্পদ সম্পদ, এটা তো আমরা পড়লাম, এটা আসবে না। সাপ্লাইস অন হ্যান্ড এটা কি সম্পদ সম্পদ, সম্পদ কিন্তু সাপ্লাই যারা এক্সপেন্স হয়েছে সেটা কি খরচ। আর মনে ব্যয় রাখা হচ্ছে সম্পদ এবং খরচ দুটাই কিন্তু ডিবির দিকে, ঠিক আছে না। জি স্যার ছয় নাম্বার কি পারবেন এখন। জি স্যার জি স্যার পারবো 5 নাম্বারটা আসেন, 5 নাম্বার প্রশ্নটা পড়াইতেছি। প্রথম বলেন প্রিপেড রেন্ট সম্পদ সম্পদ সম্পদ। ইন্টারেস্ট এক্সপেন্স ব্যয় স্যালারিজ, ব্যয় ব্যয় সম্পদ ব্যয় স্যালারিজ হচ্ছে ব্যয়। হ্যাঁ, এবার নোটস রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল দুইটাই একসাথে বলেন। সম্পদ সম্পদ দুইটাই সম্পদ। কস্ট অফ গুডস হলো একটু পরে আসি। হ্যাঁ, ক্যাশ কি বলেন তো দেখি। সম্পদ সাপ্লাইস সম্পদ সম্পদ শুধু সাপ্লাইস কিন্তু সম্পদ, কিন্তু সাপ্লাই যদি এক্সপেন্স হয় তাহলে সেটা খরচ। ফার্নিচার ইকুইপমেন্ট কি সম্পদ সম্পদ। সম্পদ অতএব টিভির দিকে আসবে না ক্রেডিট দিকে। ডেবিট ডেবিট দিকে দিকে ফ্রেড আউট মানে হলো ক্রয় পরিবহন না বিক্রয় পরিবহন, বলেন দেখি আউট মানে কি ক্রয় না বিক্রয়। বিক্রয় বিক্রয়। আর ফেড ইন যদি থাকে তাহলে ক্রয় পরিবহন। মজার ব্যাপারটা হচ্ছে ক্রয় পরিবহন হোক আর বিক্রয় পরিবহন হোক সকল ধরনের পরিবহনে কি ব্যয় মনে থাকবে। জি স্যার ওকে, এবার 12% লোন, লোন কি দায় দায়। দায় নোটস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল দুটোই কি দায় দায়। দায় সেলস কি আয় আয় ক্যাপিটাল মূল্য মালিকানা সত্ত্ব বৃদ্ধি মালিকানা সত্ত্ব বৃদ্ধি। ইন্স্যুরেন্স এক্সপেন্স ব্যয় এন্ডিং ব্যয় পরে আসি। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ব্যয় ব্যয় এখন আসি এন্ডিং ইনভেন্টরি এবং কস্ট অফ গুডস নিয়ে আমি একটু কথা বলি। হ্যাঁ, এটা খাতার মধ্যে একটু লিখে রাখবেন। হ্যাঁ, কস্ট অফ গুডস এর বাংলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। কি ভাই বলো দেখি। বিক্রিত পণ্যের ব্যয় মনে রাখবেন প্রশ্নের মধ্যে যখন প্রারম্ভিক মজুত পণ্য এবং সমাপনী মজুত পণ্য দেওয়া থাকবে, ভালো করে কথাটা খেয়াল করেন, প্রারম্ভিক মজুত পণ্য এবং সমাপনী মজুত পণ্য দেওয়া থাকবে তখন রেয়া মিলে আমরা প্রারম্ভিক মজুত পণ্য দিব, সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে না। কথা ক্লিয়ার। জি স্যার তাহলে আমরা কোন মজুত পণ্য দিব, প্রারম্ভিক না সমাপনী। প্রারম্ভিক দিব প্রারম্ভিক, এটা সব সময় একই কাজ। হ্যাঁ, আমরা সবসময় প্রারম্ভিক মজুত পণ্য রেয়ামে দিব আর সমাপনীটা রেয়ামে লাগবো না। কিন্তু
কথা হচ্ছে প্রশ্নে যখন কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকবে তখন এই কথাটা ঠিক উল্টা হয়ে যাবে। তাহলে উল্টা মানে কি, প্রারম্ভিক মজুদ পণ্য রেয়া মিলে আসবে না, সমাপনী মজুদ পণ্য রেয়া মিলে আসবে। কথা ক্লিয়ার? জি স্যার। কথাটা বলেন যদি কি বলছি, একটু গুছিয়ে বলেন যদি কি, যেরকম ভাই বলতে পেরেছেন। প্রারম্ভিক মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য একসাথে থাকলে প্রারম্ভিক মজুদ পণ্য আসবে, আর যদি বিক্রিত পণ্যের ব্যয় আর না, সমাপনী আগে মজুদ পণ্য, আগে ওইটা শেষ করেন, আগে প্রথমটা শেষ করেন, প্রথমটুকু শেষ করেন, বলেন। প্রারম্ভিক মজুদ পণ্য আর সমাপনী মজুদ পণ্য দুইটা থাকলে শুধু প্রারম্ভিক মজুদ পণ্য আসবে, সমাপনী মজুদ পণ্য রেও মিলে আসবে না। গুড। এবার দ্বিতীয় কথাটা বলেন। যখন বিক্রিত পণ্যের ব্যয় থাকবে তখন যদি সমাপনী মজুদ পণ্য থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য আসবে, প্রারম্ভিক ওকে, মজুদ আমি পণ্য তখন আসবে না। ওকে আমার কথাটা শুনি। কস্ট অফ গুডসও যদি প্রশ্নে দেওয়া থাকে সেক্ষেত্রে প্রারম্ভিকটা রেয়া মিলে আসবে না, সমাপনীটা রেয়া মিলে আসবে। এখন কোনটা থাকুক বা না থাকুক আমাদের মনে রাখতে হবে, কস্ট অফ গুডস আছে মানে প্রারম্ভিকটা আসবে না, সমাপনীটা আসবে। হ্যাঁ, আর নর্মালি ক্ষেত্রে প্রারম্ভিকটা আসবে, সমাপনীটা আসবে না, মনে থাকবে তো? জি স্যার। এখন প্রশ্নে যেহেতু কস্ট অফ গুডস দেওয়া আছে, তাহলে এই যে ইন্ডিং ইনভেন্টরি এটা কি রেয়া মিলে আসবে নাকি আসবে না? আসবে। আসবে। আর প্রশ্ন হচ্ছে তাহলে দুইটা কোন দিকে যাবে রেয়া মিলে, ডেবিট না ক্রেডিট দিকে? কস্ট অফ গুডস মানে ব্যয়, সমাপনী মজুত পণ্য মানে চলতি সম্পদ। তাহলে দুইটাই কোন দিকে যাবে? আমরা জানি ব্যয় এবং সম্পদ কোন দিকে যায়? ডেবিট দিকে। ডেবিট। ডেবিট দিকে। কথা কি ক্লিয়ার না বুঝিয়ে পারেন নাই? বুঝছি। তাহলে বলতো নরমালি ক্ষেত্রে প্রারম্ভিক রেয়া মিলে আসে না সমাপনীটা রেয়া মিলে আসে? প্রারম্ভিক। প্রারম্ভিক প্রারম্ভিক। আর কস্ট অফ গুডস থাকলে সমাপনী। সমাপনী। পাবো 5 নাম্বারটা? জি স্যার। ওকে, আপনি স্যার। করবেন। রেজাল্ট যদি মিলে আলহামদুলিল্লাহ, না মিললে যেখান থেকে হেল্প নেবেন। হ্যাঁ, তবে এটা আগে দেখবেন, আগে নিজে করবেন এরপরে। 6 নাম্বারটা দেখেন, এখানে সেই ক্যাশের মতো এখানে কি আছে, ওভার চিহ্ন আছে। তাহলে কি যোগ বিয়োগ করে ক্যাশের টাকা বের করা পারবেন? জি স্যার। তাহলে আমি জি 6 স্যার। নাম্বার পড়াবো না। হ্যাঁ, এগুলা আগেই পড়াইছি। 7 নম্বর অঙ্কটা সেম, এই যে হোয়াট চিহ্ন দিয়ে আছে ক্যাশের টাকাটা। তাহলে 6 7 আমি পড়াইলাম না, এগুলো আগেই পড়ানো হয়েছে। আর হচ্ছে 8 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স করতে বলছে, এখানে কিছু আইটেম দিয়ে আছে। বলেন তো দেখি, নোটস পেয়েবল কি? দায়। ক্যাপিটাল। দায়। মূলধন। মূলধন। বলেন, এটা কি? বৃদ্ধি। মূলধন বৃদ্ধি। বি- গুড। ইকুইপমেন্ট। সম্পদ। ড্রয়িং। সম্পদ। মালিকানা সত্ত্ব হ্রাস। মালিকানা সত্ত্ব হ্রাস। স্যালারি এক্সপেন্স। ব্যয়। সার্ভিস ব্যয়। রেভিনিউ। আয়। আয়। ক্যাশ। সম্পদ। সম্পদ। সাপ্লাইস। সম্পদ। সম্পদ। সাপ্লাইস এক্সপেন্স। ব্যয়। হ্যাঁ, ব্যয়। নিচে দুইটাই পেয়েবল, স্যালারি পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, দুটো কি? দায়। দায়। আর রিসিভেবল। সম্পদ। সম্পদ। পারবো? জি জি স্যার। স্যার। 9 নম্বর অঙ্ক আর পাইলাম না। হ্যাঁ, এগুলো একই জিনিস। তাহলে এই মাধ্যমে আমাদের 3 নম্বর ফর্মে শেষ হলো। এখন আমাদের একটা অঙ্ক বাকি আছে। হ্যাঁ, কত নম্বর বাকি আছে বলতে পারবা? 3 নাম্বার। 3 3 নাম্বার। নাম্বার। 2 নাম্বারটা বাকি আছে। 2 নাম্বারটা না? আচ্ছা আচ্ছা। 3 নাম্বার তো পরেই দিছি। এবার জি স্যার, ওই 2 প্রথম নাম্বার। ক্যাশের খালি ওকে, ছিল। এবার 2 নাম্বার অঙ্কটা আমরা সবাই একটু ভালো করে খেয়াল করি। প্রশ্ন বলছে, মিস্টার রোহান required you to prepare a trial balance from the following ledger balance and find out his opening capital. বলছে যে রেয়ামিল তৈরি করে এবং এখান থেকে তাদের ওপেনিং ক্যাপিটাল মানে প্রারম্ভিক মূলধন নির্ণয় করে। বলতো ক্যাপিটাল রেয়ামিলে কোন দিকে যায়? ক্রেডিট দিকে। তাহলে এই অঙ্কে ক্রেডিট দিকে টাকাটা কম হবে। যতটুকু টাকা কম হবে, এটা কার টাকা? হ্যাঁ, কি টাকা বের করতে বলছে? প্রারম্ভিক মজুদ পণ্য বের করতে প্রারম্ভিক বলছে। মূলধন মানে ওপেনিং মজুদ পণ্য না, প্রারম্ভিক ক্যাপিটাল মানে কি? ওপেনিং প্রারম্ভিক ক্যাপিটাল মানে মূলধন। প্রারম্ভিক মূলধন। তাহলে ক্রেডিট দিকে যত টাকা কম পড়বে অত টাকার নাম কিসের টাকা বলো দেখি? ওপেনিং ওপেনিং ক্যাপিটাল। ক্যাপিটাল। ক্যাপিটালের টাকা। এখন আসি রেয়ামিলের প্রত্যেকটা আইটেম আমরা পরে দিতেছি, ভালো করে সবাই খেয়াল করেন। মনে রাখবেন সব সময় হাতে নগদ ব্যাংক জমা। আমি আবার বলতেছি, হাতে নগদ ব্যাংক জমার ক্ষেত্রে কখনো প্রারম্ভিক হাতে নগদ বা প্রারম্ভিক ব্যাংক জমা রেয়ামিলে আসবে না। সবসময় সমাপনী হাতে নগদ বা সমাপনী ব্যাংক জমা রেয়ামিলে আসবে। কথা ক্লিয়ার? জি স্যার। আর মনিহারির মজুদ পণ্য সম্পর্কে বলছিলাম,
রেয়া মিলের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য আসে, সমাপনী মজুত পণ্য আসে না। তবে প্রশ্ন যদি কস্ট অফ গুডস দেওয়া হয় তাহলে এটা কি উল্টা হয়ে যায়, ঠিক আছে না? জি স্যার। জি স্যার। এখন আমাদের এই প্রশ্নে কস্ট অফ গুডস দেওয়া নাই, তাহলে ওইটা মাথায় রেখে আপনি আনসার করবেন। বলেন, প্রথমে লেখা আছে ক্যাশ ইন হ্যান্ড অন জানুয়ারি 1, জানুয়ারি 1 তারিখে মানে প্রারম্ভিক হাতে নগদ, এটা কি রেয়া মিলে আসে নাকি আসে না? আসে না। আসে না। আস কিন্তু ওই পাশে লেখা আছে ক্যাশ ইন হ্যান্ড ডিসেম্বর 31, এটা সমাপনী হাতে নগদ, আসবে। তাহলে এটা কি? সম্পদ। সম্পদ। গুড। তাহলে 8,500 টাকা কিন্তু বাদ হয়ে গেল। এবার আসি ইনভেন্টরি অন হ্যান্ড জানুয়ারি 1, মানে প্রারম্ভিক মজুত পণ্য। নরমালি প্রারম্ভিক মজুত পণ্য রেয়া মিলে আসে না আসে না, বলো দেখি। আসে না। না, নরমালি প্রারম্ভিক মজুত পণ্য রেয়া মিলে আসে, সমাপনীটা আসে না, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, বিক্রিত পণ্যের আর বাইরে। কস্ট অফ গুডস থাকবে, এটা উল্টো হয়ে যায়। তাহলে আমাদের প্রশ্নে যেহেতু কস্ট অফ গুডস দেওয়া নাই, তাহলে ইনভেন্টরি অন হ্যান্ড জানুয়ারি 1 18,700, এটা রেয়া মিলে আসবে না আসবে না? এটা আসবে। আসবে, তার মানে ডিবির দিকে। আর ওই যে ইনভেন্টরি অন হ্যান্ড ডিসেম্বর 31 12,400 টাকা, এটা কি রেয়া মিলে আসবে এখন? আসবে না। আসবে না, তবে কাটা। কিন্তু প্রশ্ন যদি কস্ট অফ গুডস থাকে তাহলে এইটা আসতো আর এটা বাদ দিত, ঠিক আছে না? জি স্যার। এবার জি বলেন স্যার। পার্সেস কি? ব্যয়। ব্যয়। রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড কথাটা মানে হচ্ছে বিক্রয় ফেরত, আর রিটার্ন আউটওয়ার্ড কথাটা মানে হচ্ছে ক্রয় ফেরত, মনে থাকবে? জি স্যার। জি স্যার। তাহলে রিটার্ন ইনওয়ার্ড মানে হচ্ছে বিক্রয় ফেরত, বলা যদি কি বিক্রয় কি আয় না ব্যয়? আয়। বিক্রয় আয়, তাহলে বিক্রয় ফেরত এবং বিক্রয় ভাগটা হবে ঠিক তার উল্টা, মানে ব্যয় হবে। তো রিটার্ন ইনওয়ার্ড মানে বিক্রয় ফেরত, এটা কি আয় না ব্যয়? ব্যয়। ব্যয়। ইকুইপমেন্ট কি? সম্পদ। ক্যারিজ ইনওয়ার্ড ক্রয় পরিবহন না বিক্রয় পরিবহন? ক্রয় বিক্রয় পরি পরিবহন। ইনওয়ার্ড মানে হচ্ছে ক্রয় ক্রয় আর পরিবহন। আউটওয়ার্ড মানে আচ্ছা হচ্ছে আচ্ছা। বিক্রয়। আউটওয়ার্ড আমরা জানি বিক্রয়। ক্রয় পরিবহন বিক্রয় পরিবহন দুইটাই কি ব্যয় নাকি? ব্যয়। ওকে, এবার আসেন বন্ড ইস্যু। বন্ড ইস্যু একটা আছে বন্ড পারচেজ। বন্ড যদি পারচেজ করে তাহলে সেটা সম্পদ, আর ইস্যু যদি করে তাহলে সেটা কি দায়। তাহলে বন্ড ইস্যু এটা দায় হবে, আর বন্ড পারচেজটা কি হবে বলো দেখি? সম্পদ হবে। সম্পদ হবে। এই পাশে উপরে দুইটা আমরা পড়ছি, এরপরে লেখা আছে অ্যাপ্রেন্টিসশিপ অ্যালাউন্স, কথাটা মানে হচ্ছে শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ কি বলো দেখি? ভাতা। 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 শিক্ষানবিশ স্যালারি এবং শিক্ষানবিশ ভাতার মধ্যে পার্থক্য কি বলতে পারবা? ভাতা হচ্ছে ব্যয়, স্যালামি হচ্ছে আয়। গুড। তাহলে এটা তো শিক্ষানবিশ ভাতা, তাই এটা কি আয় না ব্যয়? এটা ব্যয়। 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 সেলস আয়। 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 রিটার্ন আউটওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ড ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত? বিক্রয় ফেরত। বিক্রয়। এই যে দেখেন উল্টা পাল্টা করে ফেলেছেন। রিটার্ন এবং ক্যারিজের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, আমি বলতেছি। ক্যারিজ ইনওয়ার্ড, ক্যারিজ ইনওয়ার্ড আমরা জানি ইন মানে ক্রয় আর আউট মানে কি বিক্রয়, এটা ক্যারিজের ক্ষেত্রে, কিন্তু রিটার্নের ক্ষেত্রে উল্টা। তাহলে ক্যারিজ ইনওয়ার্ড মানে ক্রয় পরিবহন, ক্যারিজ আউটওয়ার্ড মানে বিক্রয় পরিবহন। বাট রিটার্ন ইনওয়ার্ড আমরা জানি ইন বলতেই ক্রয়, হ্যাঁ, কিন্তু রিটার্নের ক্ষেত্রে উল্টা। আপনি যা মনে করেন ঠিক তার উল্টা, কারণ এটা রিটার্ন আসছে নাকি? তাহলে রিটার্ন ইনওয়ার্ড মানে ক্রয় ফেরত না বিক্রয় ফেরত? ক্রয় ফেরত। ওই যে আবার ক্রয় ফেরত। রিটার্ন ইনওয়ার্ড মানে তাহলে ইনওয়ার্ড মানে কি ক্রয় ফেরত হবে না বিক্রয় ফেরত হবে? আমরা জানি ইন মানে তো ক্রয় নাকি, আর আউট মানে কি বিক্রয়। তো রিটার্ন ইনওয়ার্ড, ইন মানে আমরা ক্রয় জানি, কিন্তু রিটার্ন তো এই জন্য কি ফেরত এটা বলো? বিক্রয় ফেরত। রিটার্ন বিক্রয় আউটওয়ার্ড, ফেরত। এই যে আউট মানে আমরা কি জানি, ক্রয় জানি বিক্রয় জানি, বলতো দেখি? ক্রয় জানি নাকি, আমি কিন্তু যেহেতু রিটার্ন আছে তাহলে এটা কি? এটাও মানে সরি, বিপরীত হয়ে যাবে। আউট মানে হচ্ছে বিক্রয় আমরা জানি, কিন্তু যেহেতু রিটার্ন তার মানে কি ক্রয় ফেরত না বিক্রয় ফেরত? ক্রয় ক্রয় ফেরত হয়ে ফেরত। যাবে। ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরত হচ্ছে আয়, বিক্রয় ফেরত হচ্ছে ব্যয়, ঠিক আছে? তাহলে বলতো রিটার্ন ইনওয়ার্ড বিক্রয় ফেরত, এটা কি ডিবির দিকে যাবে না ক্রেডিট দিকে যাবে? ডেবিট দিকে যাবে। আর ব্যয়। রিটার্ন ইনওয়ার্ডটা, সরি রিটার্ন আউটওয়ার্ডটা ক্রেডিট। ক্রেডিট দিকে যাবে। ক্রেডিট দিকে যাবে, ঠিক আছে? তাহলে ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড ক্লিয়ার কিনা? ক্যারিজ ইনওয়ার্ড মানে হচ্ছে ক্রয় পরিবহন, ক্যারিজ আউটওয়ার্ড মানে হচ্ছে বিক্রয় পরিবহন।
রিটার্ন ইনওয়ার্ড কথা মানে হচ্ছে বিক্রয় ফেরত, আর রিটার্ন আউটওয়ার্ড কথাটা মানে হচ্ছে ক্রয় ফেরত। মনে থাকবে? জি স্যার। জি স্যার। তাহলে এই অঙ্কগুলি আপনারা 1 থেকে কয়টা অঙ্ক আছে এখানে টোটাল? 9টা। আছে 9টা অঙ্ক। এই 9টা অঙ্ক আপনারা সুন্দর করে কি করবেন, করে ফেলবেন। হ্যাঁ, এটা করার পরে জি আমরা স্যার। আগামী ক্লাসে আমরা ফরম্যাট নাম্বার 4 চলে যাব। এই ফরম্যাটটা একটু বড়। তাহলে আপনারা কি এই 9 পর্যন্ত অঙ্কগুলি পারবেন? জি স্যার। ওকে, তাহলে আমি রেকর্ড ক্লাসটা আমি এখানেই বন্ধ করছি।